ওজনের সাথে কি পায়ের ব্যথার কোনো সম্পর্ক আছে? বয়স 40-এর আগে হাড় আসলে খারাপ হয় না। স্যার 40-এর আগে তাহলে কি হাড়ের যত্ন বা সচেতনতার দরকার নেই? নর্মাল আমরা যেটা জিম করি ব্যায়াম আর অর্থোপেডিক্সের ব্যায়াম কিন্তু আলাদা। কখন এক্স-রে, কখন সিটি স্ক্যান, কখন এমআরআই? ল্যাবের প্রেজেন্স ডক্টর ডেস্কের আজকের পর্বে স্বাগতম। আজ আমরা শুনবো কখন ব্যথা স্বাভাবিক, কখন বিপজ্জনক, কখন অপারেশন দরকার আর কখন দরকার শুধু সচেতনতা। এসব প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের সঙ্গে আছেন অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ। বরাবরের মতো সঙ্গে আছে আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। জি। স্যার আপনার ছোটবেলা কোথায় কেটেছিল? আমার ছোটবেলা ঢাকায়। আমি মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুলে লেখাপড়া করেছি। তারপর ঢাকা কলেজে এইচএসসি, তারপর ময়মনসিংহ মেডিকেল থেকে আমি করলাম এমবিবিএস। তারপর পঙ্গু হাসপাতালে আমি 10 বছর ছিলাম। সেখান থেকে আমি অর্থ করেছি। স্যার আপনি কি ছোটবেলায় চিকিৎসক হতে চেয়েছিলেন নাকি অন্য কোনো স্বপ্ন ছিল? এটা আসলে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে বোঝা যায় কে কোন লাইনে যাবে। হ্যাঁ, এটা যেখানে চান্স পাওয়া যায় সেটি আসলে ভাগ্যের ব্যাপার। তারপরে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ কেন হলেন? সেখানে তো আপনার অপশন ছিল অন্য সাবজেক্টে যাবার। আমিও এখানেই পঙ্গু হাসপাতাল, যেহেতু আমার বাসার কাছে, আমার অনেক বড় যারা আমার ক্লোজ ছিল, আমি তাদেরকে ফলো করে ওখানে আমি নিটোরি আমি পরীক্ষা দিয়ে সেখানে আমি করছি, চিন্তা করছি যে এখানেই ক্যারিয়ার করবো আর কি। আচ্ছা, এবং আপনি কেরিয়ার গড়ে আমরা একজন চমৎকার ডাক্তার পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। স্যার প্রথমেই একটু সহজ প্রশ্নতে যাই আমরা। হাড় ভালো রাখার জন্য আসলে কি করা জরুরি? হাড় আসলে এজ একটা বয়স 40-এর আগে হাড় আসলে খারাপ হয় না। মানুষের শরীর সব কিছুই 40 পর্যন্ত একটা পিকে যায়, তারপর 40 পর্যন্ত সবই ডাউন হইতে থাকে অ্যাট দ্য এজ অফ 40। সেটা হাড় বলেন, বোনস, লাং, হার্ট, কিডনি। তখন আমরা হাড়ে যদি যত্ন নেই, আফটার 40 আমরা একটু প্রতিদিন 1 গ্লাস দুধ খাইতে পারি, একটু শাকসবজি খাইতে পারি, একটু ব্যায়াম করতে পারি, হ্যাঁ, একটা ক্যালসিয়াম প্রয়োজন অনুযায়ী আমরা খাইতে পারি। স্যার 40-এর আগে তাহলে কি হাড়ের যত্ন বা সচেতনতার দরকার নেই? 40-এর আগে হাড়ের যত্ন নেওয়া যায়। এটা এটা কাজের উপর নির্ভর করে। আপনি কী ধরনের জব করতেছেন, আপনি কতক্ষণ ওয়ার্কিং আওয়ার করতুক। আপনি যদি ওয়ার্কিং আওয়ার বেশি থাকে, যদি মনে করেন যে আপনার ডেস্ক জব থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা 9টা, এরকম 12 ঘন্টা ডিউটি করেন, হ্যাঁ, তখন ক্রনিক পশ্চারের জন্য আপনার একটা পেইন হইতে পারে। হ্যাঁ, এই জন্য আপনি তখন আমরা এক্সরে করি, সেরাম ক্যালসিয়ামটা দেখি, কিছু ব্যায়াম ট্যায়াম শিখাই। এই পশ্চাৎজনিত কারণে আমরা হাড়ের ব্যথা হইতে পারে, সমস্যা হইতে পারে। আর খাবার দাবারের ব্যাপারে কোনো ধরনের আপনার কোনো পরামর্শ আছে? খাবার দাবারের ব্যাপারে একটু শাকসবজি, একটা ডিম, 1 গ্লাস দুধ, এগুলি খাওয়াইলে হাড়ের জন্য ভালো। স্যার আপনি দীর্ঘ সময় বসে থাকার কথা বলছিলেন অফিস আওয়ারে, তো অফিস আওয়ারে দীর্ঘ সময় বসে থাকলে কি সমস্যা হতে পারে আসলে? এটা তো ক্রনিক একটা বোন এবং মাসলের উপর একটা সাস্টেন একটা পেন থাকে। এই জন্য এটা নিয়ম হচ্ছে 1 ঘন্টা পর উঠতে হবে। হ্যাঁ, এটা আমেরিকা তো 75% পিপল আর সাফারিং ফ্রম দিস ডিজিজ। এটাকে আমেরিকায় কর্পোরেট ডিজিজ বলে। হ্যাঁ, এটা এটা অনেক সময় ভালো হয় না, চলতেই থাকে। এই জন্য নিয়ম হচ্ছে প্রতি 1 ঘন্টা পর উঠতে হবে, একটু ঘুরে আইসা বৈসা আবার কাজ করতে হবে। মানে 1 ঘন্টা পর পর বিরতি দিতে হবে একটু বিরতি সময়ের জন্য? 5-2 মিনিটের জন্য, অনেক বসা যাবে না। বসার কি কোনো নির্দিষ্ট ভঙ্গি আছে যে বসাটা পারফেক্ট? বসাটা হলো কি, আপনি চেয়ার, পিঠটা একদম চেয়ারের মধ্যে এরকম টান টান করে বসতে হবে, ঝুঁকে বসবেন না। হ্যাঁ, আমরা স্যার অনেকেই দেখি অফিসগুলোতে ঝুঁকে না। পিছনে একটা বালিশ ব্যবহার করে, এটা কি আসলে ঠিক? এটা হলো অলরেডি যারা ব্যাক পেনে ভুগতেছে তারাই ব্যবহার করতেছে। হ্যাঁ, এটা যারা ক্রনিক এভাবে ঝুঁকে কাজ করে ব্যাক পেন্ট হয়ে যায়, এটা ভালো হওয়ার জন্য পিছনে বালিশ দিলে তারা স্ট্রেট বসে। স্যার আমরা অনেক সময় বলি যে কার্টিলেজ 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 ক্ষয় হলে কি ব্যথা হয়, কার্টিলেজটা কি আসলে? কার্টিলেজ হলো লং বোনের ফিমার টিবিয়ার লোয়ার ইন্ডে এক ধরনের একটা আবরণ। হ্যাঁ, এটা একটু প্রটেক্ট করে রাখে জয়েন্টটা। এটা ক্ষয় হলে ব্যথা হয়। স্যার কোনো ওষুধ আছে যে এটা আবার রিকভার করে? রিকভার করে আমরা গ্লুকোসামাইন ওষুধ খাই এটার জন্য, দীর্ঘ 2 মাস 3 মাস
সাথে সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম এগুলি খাইলে ব্যথাটা কমে। ব্যথা কমলো, কার্টিলেজ কি আবার রিকভার করে কিনা? বয়স কম হইলে রিপেয়ার হইতে পারে, এটা সুনির্দিষ্ট কোনো ইয়া নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সবাইকে বলতে শুনি যে ওজন বেড়ে গেছে, তোমার পায়ের ব্যথা বাড়বে। এটার সাথে কি, ওজনের সাথে কি পায়ের ব্যথার কোনো সম্পর্ক আছে? ওজনের সাথে পায়ের ব্যথার সম্পর্ক আছে। মানুষের বডি ওয়েটটা আসলে প্রথমে হিপ বোন, তারপর যে নি জয়েন্ট, এগুলি দেওয়া ট্রান্সফার হয় মাটিতে। এই জন্য নি জয়েন্টে বেশি ব্যথা হয়, অ্যাঙ্কেল জয়েন্টও ব্যথা হয়। এই জন্য ওজনটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আমরা বলি খুব, অস্টিওপোরোসিস, এটা খুব শব্দটা শোনা যায়। অস্টিওপোরোসিসটা কি? এটা হচ্ছে হাড়ের মিনারেল ইয়ে হয়ে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া, ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলি বয়স 50 বা 60 হলে এটা হয়। নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে কি একই রকম নাকি কারোর জন্য আলাদা? এটা ফিমেলস আর মোর সাফারার, কারণ তাদের মেনাপজ হয়ে গেলে মেনস্ট্রুয়েশনের জন্য বন্ধ হয়ে যায়, মেনাপজ হয়। তারপর মেয়েরা তো সাধারণত এমনি কিছু খাওয়া দাওয়া কম করে। হ্যাঁ, ওনারা তার ফ্যামিলি চালাইতে গেলে দেখা গেল হাজব্যান্ডকে খাওয়া দিচ্ছে, বাচ্চাদের দিচ্ছে, নিজেরা খাচ্ছে না। হ্যাঁ, এই জন্য তারা এগুলো বেশি সাফার হয়। মেনোপজের জন্য হচ্ছে, আবার হচ্ছে গিয়ে হয় এবং মেনাপজ ছাড়া হইতে পারে অস্টিওপোরোসিস। স্যার অস্টিওপোরোসিসকে যদি থামাই দেওয়ার যদি সুযোগ থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমাদের প্রস্তুতি নিব? ডায়েটের একটা ইয়ে মেনটেন করবেন, এই যে দুধ খাইতে হবে, তারপরে ডিম, শাকসবজি এগুলি খাইতে হবে। যদি বেশি হয় তাহলে ক্যালসিয়ামের সাপোর্ট নিতে পারে, ক্যালসিয়াম খেতে হবে। অস্টিওপোরোসিস থামানোর জন্য আমাদের প্রয়োজনীয় কাজগুলো হচ্ছে, নিজেকে সচেতন রাখা, তারপর একটু ব্যায়াম, একটু হাঁটা, খাবার, ফুড হ্যাবিট এগুলি। স্যার এই যে কম বয়সীদের মধ্যে কি কখনো অস্টিওপোরোসিস দেখা না যায়? না, কম বয়সীতে খুব একটা হয় না অস্টিওপোরোসিস। শুধুমাত্র হচ্ছে কি হ্যাঁ, 40 অ্যাবাভ ক্রস 40, হ্যাঁ 40 ক্রস। স্যার অস্টিওপোরোসিসের কথাটা আসলে অস্টিও আর্থাইটিসের কথাটাও চলে আসে। সেটা যদি সম্পর্কে ছোট করে বলতেন। অস্টিও আর্থ্রাইটিস হলো গিয়ে হাড়ের ইয়ে আর কি। এটা নি জয়েন্টে হয়, হিপ জয়েন্টে হয়, শোল্ডার জয়েন্টে হয়। এটা হলো হাড়ের স্পেস কমে যায়, তারপর হাড় বাড়ে, হাড় ক্ষয় হয়। এটা হলো এটাকে অস্টিও আর্থ্রাইটিস বলে। নি জয়েন্টে বেশি হয়, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এগুলি হয়। স্যার, এই যে ডায়াগনোসিস কিভাবে করবে? এটা ডায়াগনোসিস হচ্ছে আমরা যদি যদি নি জয়েন্টে খুব ব্যথা হয়, আমরা নি জয়েন্টের একটা এক্সরে করব, বা হিপ জয়েন্টেরও আমরা এক্সরে করব। নি জয়েন্টের এক্সরে করলে আমরা দেখব ওই যে আর্টিকুলার কার্টিলেজ, এটা অল্টারেশন হচ্ছে, এক্সরেতে বোঝা যায়। অথবা জয়েন্টের স্পেসটা কমে যাচ্ছে, অথবা অস্টিওফাইট বের হচ্ছে, এগুলি এক্সরে ডায়াগনোসিস করলে বোঝা যায়। এক্সরে ডায়াগনোসিসটা বেস্ট, এটা একমাত্র কনফার্ম ডায়াগনস্টিক প্রসেস। স্যার এইটা তো ব্যথা হলে অনেকে বলে যে ব্যায়াম করা যাবে না, আবার অনেকে বলে যে প্রতিদিনই একটু একটু ব্যায়াম করা জরুরি। এখন যারা হচ্ছে কি এই ধরনের ব্যথায় ভুগছে, তারা আসলে কি করবে? কোনো মতেই ব্যথা অবস্থায় ব্যায়াম করা গ্রহণযোগ্য নয়। আগে আপনি ডায়াগনোসিস করবেন আপনার রোগটা কী। যদি আপনি দেখলেন যে ঠিকই এটা হয়েছে, তখন আপনি বেড রেস্টে থাকতে হবে 7 থেকে 10 দিন। তারপর প্রয়োজনে আপনি অ্যানালজেসিক, হট কম্প্রেশন এগুলি নিয়ে, যখন আপনার ব্যথাটা একটু সহনীয় পর্যায়ে আসবে, দেন গো ফর ইউ এক্সারসাইজ। তখন আপনি ব্যায়াম করেন, শেখানো ব্যায়াম করবেন, নিজে ব্যায়াম করলে হবে না। নর্মাল আমরা যেটা জিম করি ব্যায়াম, আর অর্থোপেডিক্সের ব্যায়াম কিন্তু আলাদা। হ্যাঁ, নিউজন ব্যাক পেনের ব্যায়াম আলাদা। এই ব্যায়াম শেখার জন্য আসলে কাদের কাছে যাবে? এটা আপনার অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের সাহায্য নেবেন। আর ফিজিওথেরাপিস্টদের কাজ কি তাহলে স্যার? ফিজিওথেরাপিস্ট হলো গিয়া, এই যে নি জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস হইলো, তারপরে হিপ জয়েন্টে হইলো, শোল্ডার জয়েন্টে হইলো, আমরা প্রথমে অ্যানালজেসিক দিই, তারপর স্টেরয়েড থেরাপি দিই, পাশাপাশি আমরা ফিজিওথেরাপি চালু করি 10 থেকে 12 দিন অথবা 14 দিন। ফিজিওথেরাপি এটা একটা অংশ। স্যার আরেকটার কথা আপনি বলছিলেন যে এক্সরে করার কথা। কখন এক্সরে, কখন সিটি স্ক্যান, কখন এমআরআই? এক্সরেতে যদি পেশেন্ট ভালো হয়ে যায়, যদি আর্লি সমস্যাটা মাইল্ড থাকে, তাহলে এক্সরেতে রোগী ভালো হয়ে গেলে আর কিছু লাগে না। আর যদি আপনি দেখলেন ট্রিটমেন্ট করতেই আসছেন, স্পোর্টস ইঞ্জুরি অথবা অ্যাঙ্কেল স্প্রেন, এক্সরে করলেন, ওষুধ খাচ্ছে, রোগী ভালো হচ্ছে না, তখন গো ফর এমআরআই অথবা সিটি স্ক্যান। তখন সিটি স্ক্যান বা এমআরআই করতে হয়। আচ্ছা, মানে শুরুটা করবে এক্সরে দিয়ে? জি, অবশ্যই এক্সরে ইজ দ্য প্রাইমারি ইনভেস্টিগেশন। আর স্যার এক্সরে সিটি স্ক্যানে মানে আমরা করলাম, রোগ ধরা পড়লো, রক্ত পরীক্ষায় কি কোনো ধরনের রোগ, হাড়জনিত রোগ ধরা পড়ে? আস্তে আস্তে রক্ত পরীক্ষা, সেরাম ক্যালসিয়াম দেখতে হয়, ভিটামিন ডি দেখতে হয়, D3 দেখতে হয়, ইউরিক অ্যাসিড দেখতে হয়, RA টেস্ট দেখতে হয়। হ্যাঁ, এগুলি খুব কোরিলেটেড।
অর্থোপেডিক ব্যথার জন্য, বোনের জন্য। ব্যথা তো হলো, যখন হাড়ে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, সেটা কিভাবে বুঝবো? এটা খুব সহজ। ইনফেকশন বা ইনফ্লামেশন হলে আমরা সিবিসি করলে হয়নি, সিবিসি উইথ ইএসআর, ইএসআরটা বেড়ে যাবে, ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাবে, নিউট্রিফিল এগুলি বেড়ে যাবে। হ্যাঁ, তারপর সিআরপি করলাম। হ্যাঁ, এগুলি করলে ধরা হয়। স্যার যদি দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকে তখন? আনট্রিটেড অবস্থায় থাকলে অ্যাকুট ইনফেকশন ক্রনিক হয়ে যাবে, তখন ম্যানেজ করা ডিফিকাল্ট হবে। শুরুতেই আসলে পরামর্শটা হলো বিশেষজ্ঞ হ্যাঁ। চিকিৎসকের কাছে যাওয়া। এবং যথাযথ ইনভেস্টিগেশন এক্সে যেই লাইনে যেটা দরকার ওইটা আমি আইডেন্টি করে সেই লাইনে ট্রিটমেন্ট করা, ইনভেস্টিগেশন করা। স্যার আরেকটা জিনিস, গ্রামের দিকে দেখা যায় যে পায়ের ব্যথা বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে ব্যথাই হোক, ওরা হচ্ছে গিয়ে ব্যথার ইনজেকশন নেয়। এটা আসলে কতটা না, যুক্তিসঙ্গত? এটা একদম একদম যুক্তিসঙ্গত না। এগুলি একদম সম্পূর্ণ একটা ভালো পরিবেশে অপারেশন থিয়েটারে নিতে হয়। এগুলি যে গ্রাম্য ডাক্তাররা, এগুলি আমরা অনেক পাই, একটা ফার্মেসিতে বা একটা আনহাইজেনিক জায়গায় দিয়ে দিল ইঞ্জেকশন, সেটার পরে তার সেপটিক আর্থাইটিস হয়ে যায়, নিউজন সেপটিক হয়ে যায়, সেটা ক্রনিক ভুগতে থাকে, অনেকে আবার ভালোই হয় না, পুরো হাঁটুটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস দেবো এগুলি এই কোয়াক ডাক্তারদের আপনারা না হয়ে যেখানে সেখানে ইঞ্জেকশন নেবেন না, এটা ঠিকও না। স্যার আরেকটা ইনজেকশনের তো কথা গেল, অনেকে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খাবার কথা বলে। এই ট্যাবলেট কি সত্যি হাড়ের উপকার করে? অবশ্যই উপকার করে, একটা বয়সের পরে উপকার করে, কিভাবে করে স্যার? অবশ্যই ম্যান্ডেটরি। আর ক্যালসিয়ামের ঘনত্ব বাড়ায়, হাতকে মজবুত করে, হ্যাঁ, শক্তি সাহায্য করে। আচ্ছা, এটা কি নিজে নিজে খাওয়া যায় নাকি না বিশেষজ্ঞ না, চিকিৎসকের বিশেষজ্ঞ পরামর্শ? চিকিৎসা অবশ্যই জ্ঞান নিতে হবে। কারণ স্যার এটা জিজ্ঞেস করছি কেন, যে এই প্রবণতা আমাদের খুব, চিকিৎসকের পরামর্শ ছাড়াই আপনি দোকানে গিয়ে। কোনো ক্যালসিয়াম, কোনো ওষুধই আপনি কোনো বিশেষজ্ঞ বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজেও নেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। অবশ্যই যে কোনো প্রবলেমে সংশ্লিষ্ট সেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ নেবেন। আমি একদম আপনার নিজের সাবজেক্টের দিকে একটু যেতে চাই, আপনি যেহেতু সার্জন। হাঁটুর রিপ্লেসমেন্ট আসলে কখন করতে হয়, কোন পরিস্থিতিতে আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করার পরামর্শ দেন? হাঁটু রিপ্লেসমেন্ট এখন অহরহই আমাদের দেশে হচ্ছে, হ্যাঁ, আমিও করছি, আমাদের আর সব জায়গায় হচ্ছে। হাঁটু রিপ্লেসমেন্ট মানে নি জয়েন্টের পেন একটা এমন পর্যায়ে চলে গেল, এবং নি জয়েন্টের স্পেসগুলি একদম বন্ধ হয়ে গেছে। নি জয়েন্টের দুইটা কম্পার্টমেন্ট থাকে, লেটারাল কম্পার্টমেন্ট এবং মিডিয়াল কম্পার্টমেন্ট। দেখা গেলো যে কম্পার্টমেন্টগুলির মধ্যে কোনো স্পেস নাই, হ্যাঁ, ফিমার টিবি এক হয়ে গেছে, হ্যাঁ, আর্টিকুলার কার্টিলেজ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বনি কোনো স্পেস নাই, একদম ব্যথা প্যাশেন্টিয়া, তখন অবশ্যই আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে। পেশেন্ট হাঁটতেও পারতেছে না, যেহেতু স্পেস নাই, হাঁটবে কেমনে, ব্যথা তীব্র, তখন অবশ্যই আপনি নি রিপ্লেসমেন্ট করলে আপনার ভালোই আবার হাঁটতে পারবে। স্যার এটা কি দেরি করলে কি সমস্যা নাকি না, দেরি দ্রুত করলে করা কোনো উচিত? সমস্যা না, দেরি করলে পেশেন্ট ভুগবে, ব্যথায় ভুগতে থাকবে, এই আর কি। স্যার নির্দিষ্ট কোনো বয়স আছে যে এই বয়স পর্যন্ত হাঁটুর রিপ্লেসমেন্ট করা যায়? না, এটা কোনো বয়স না, অনেকে কম বয়সে আক্রান্ত হতে পারে, অনেকে বেশি আক্রান্ত হয়। বেশি বয়সী পেশেন্টের ক্ষেত্রেও কি রিকভারি রেট ভালো? সব কিছুতে রিকভারি ভালো। আর কি কি স্যার রিপ্লেসমেন্ট করা যায়? রিপ্লেসমেন্ট তো আমরা নি জয়েন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, এই দুইটাই বেশি হয় আমাদের। শোল্ডারও হয় ইদানিং, কিন্তু এই দুইটাই বেশি হয়, টোটাল নি জয়েন্ট এবং টোটাল হিপ জয়েন্ট। স্যার অপারেশন আপনারা যখন করেন কতদিন পর পেশেন্ট আবার হাঁটাচলা করতে পারে? পেশেন্ট এক সপ্তাহ পরে হাঁটতে পারে। আমরা যদি তারপরে ড্রেসিং করলাম, ওষুধ একটা অ্যান্টিবায়োটিক খেলো, সেলাই টেলাই কাটলাম, আবার এক্সরে করে দেখলাম যে সব কিছু ঠিক আছে, তখন আস্তে আস্তে আমরা মোবিলাইজেশন দিই। স্যার বিভিন্ন অ্যাক্সিডেন্টের সময় হাড় ভাঙে, আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন স্ক্রু বসান বা স্টেনলেস স্টিলের মেটাল স্প্লিন বসান, এইগুলো কি শরীর থেকে খুলে ফেলতে হয় নাকি শরীরে থাকতে পারে? এগুলি আর্টিফিশিয়াল ইমপ্লান্ট আমরা কেন দিই? হাড়টা জোড়া লাগানোর জন্য। যখন হাড়টা জোড়া লেগে যায়, ওইটা তো ওখানে থাকার কোনো মানে হয় না। এটা সাধারণত আমরা বয়স ভেদে, যদি একটু কম বয়স হয় 25-30, তখন আমরা 1 বছর পরে খুলে দিই। হ্যাঁ, যদি এক্সরে করে দেখি যদি আমরা ইউনিয়ন হয়ে গেছে বোন, আমরা খুলে ফেলি 1-1.5 বছর। যারা একটু বয়স্ক তাদের আমরা 2-2.5 বছর পরে খুলে ফেলি। কিন্তু ওটা বডিতে থাকবে না, আসলে না। খুলে ফেলতে হবে। আবার একটা কথা আছে, যাদের বয়স 65 অ্যাবাভ 70, তখন এটা আমরা খুলি না, কারণ তখন মনটা অস্টিওপোরোটিক হয়ে যায়, ঠিক না, তখন খোলার রিস্ক নেই না, কারণ মন তো তখন এমনি ভঙ্গুর। হ্যাঁ, দেখা গেলো এটা খুলতে গেলে আবার হিত বিপরীত হতে পারে। আফটার 70 আমরা সাধারণত কেউ খুলি না।
স্যার আমি একটা পেশেন্টকে এক চিকিৎসকের কাছে পাঠিয়েছিলাম, ও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আর কি। তো ওর পায়ের মধ্যে একটা স্প্লিন্ট বসায় আরও বছর 2 আগে। এখন ও চিকিৎসকের কাছে আসতেও ভয় পায়। তো ওর জন্য আপনার কি পরামর্শ? ও কি এই স্প্লিনটা ওনার খুলবে? বয়স কত এটা? 17 70 হলে খোলার দরকার নেই আমার মতো। 70 থাকবে। যদি আবার হিপ জয়েন্টে হয়, যদি হিপ জয়েন্টে অনেক ব্যথা থাকে, দেখা গেল যে ইমপ্লান্টের কারণে ব্যথাটা হচ্ছে, হ্যাঁ এটা আমি এক্সরে দেখে বলবো এটা ইমপ্লান্টের কারণে ব্যথা হচ্ছে কিনা, তখন আমি ইমপ্লান্টটা খুলে দেবো। টিবিয়া এন্ড ফিবুলাতে টিবিএফ হলে দরকার হয় না। আচ্ছা, তাহলে এটা একটা ভালো ভালো পরামর্শ। পরামর্শ, হ্যাঁ। স্যার আমাদের এই যে অর্থোপেডিক সার্জারিটা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে? আস্তে আস্তে ভালোই তো যাচ্ছে। স্যার এর মধ্যে রোবোটিক সার্জারি কতটা জায়গা দখল করছে? এটা আমাদের দেশে এখনো ইয়ে হয়নি। স্যার উন্নত দেশে এটা শুরু হয়েছে? না, এটা আমাদের আমাদের এখানে মেসেজ আসেনি। আচ্ছা আচ্ছা, এখনো আসলে একদম চিকিৎসকের হাতেই পুরোটাই। জি জি। স্যার আমরা অনুষ্ঠানে একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি যদি একটু বলেন যে এখন থেকে কি ধরনের সচেতনতা রাখলে ভবিষ্যতে কোমর বা হাঁটু ব্যথা থেকে দূরে থাকা যাবে? কোমর ভালো কোশ্চেন। আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট ব্যায়াম করবেন, ঠিক আছে? আপনি যে ধরনের জব, যে ধরনের চাকরি করতেছেন সেটা মাথায় রেখে, এই যে বললাম একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে একটু হাঁটাচলা করবেন, আবার বসবেন, তারপর পশ্চারের ভঙ্গিটা ঠিক রাখবেন, তারপর একটু দুধ খাবেন, শাক সবজি খাবেন, ডিম খাবেন, মানে ডায়েটের সচেতনতা, এটা হাঁটা চলাফেরা ব্যায়াম, এগুলি মেনটেন করলে আপনার আশা করি কোমর ব্যথা হয় না, হাঁটু ব্যথা হয় না। আচ্ছা, এটা তো খুব চমৎকার পরামর্শ। আমরাও চাই না যে হচ্ছে কি মানুষজন চিকিৎসকের কাছে আসুক, নিজে নিজেই সুস্থ হয়ে যাক। যদি তাদের কোনো সমস্যা হয় কোয়াকের কাছে না দিয়ে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের হ্যাঁ, কাছে আসতে আসা হবে। জরুরি। জি। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমাদের এই কথা শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।